নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি টট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার উপস্থিত একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে। প্রথমে ভেবেছিলাম এই প্রেডিকশনটি শুরুর আগে কয়েকটি সচেতনতামূলক কথাবার্তা বলবো, কিন্তু এই প্রেডিকশনটি যখন আমি এই প্রেডিকশনটি এখন যে করছি তার আগে কিন্তু এটা ক্যালকুলেশন করেছি। এই ক্যালকুলেশন করতে করতেই আমি হতবাক হয়ে যাচ্ছিলাম এবং বুঝে উঠতে পারছিলাম না যে একটা মানুষ কিভাবে বেনিয়ম হয়ে উঠতে পারেন, উচ্ছৃঙ্খল হয়ে উঠতে পারেন, রুলস এন্ড রেগুলেশনস নিয়মানুবর্তিতাকে ভঙ্গ করতে পারেন। বিশেষ করে সেই মানুষটি যখন এত শিক্ষিত, বিশেষ করে সেই মানুষটি যখন এত ভালো কাজকর্ম করেন, বিশেষ করে সেই মানুষটি যখন সিকিউর লাইফ লিড করছেন। আমার খুব ভালো লেগেছে এটা ভেবে, এত শিক্ষিত বা কর্ম যে করছে, ভালো কর্ম করছে, বেতন ভালো পাচ্ছে, কিন্তু প্রথমেই এই জাতকটি আমার কাছে নিজেকে সারেন্ডার করেছেন এবং কোন ইগো বা ওভার কনফিডেন্স তার মধ্যে কখনোই আমি লক্ষ্য করতে পারিনি, বরং আমার প্রতি একদম ছাত্রের মতন করে, শিষ্যর মতন করে এই জাতকটি কিন্তু নিজেকে সমর্পণ করেছেন। জাতকটির বয়স অনেক কম, আমার সন্তান তুল্যই বলা যেতে পারে বা তার চাইতেও ছোট। তাই জন্য আরো আমি হতবাক হয়েছি, তার কারণ আজকালকার দিনের ইয়ং জেনারেশন এরকম ভাবে কারোর কাছে সমর্পণ করেন না। কারণ আমি তো এত চেম্বার করে বেড়াচ্ছি, আমি আউটডোর চেম্বার করেও এলাম, কিন্তু তার জীবনটা না শ্রাবণ মাসের খিচুড়ি হয়ে গেছে, একদম জট পাকিয়ে গেছে। আমি অবশ্যই এই জাতকটি যেভাবে নিজেকে সারেন্ডার করেছেন এবং বলেওছেন যে আমি আপনার কাছে পুরোপুরি সারেন্ডার করে দিলাম, বাদবাকি জীবনটা আপনার, তাহলে প্রথমে ছকটাকে ভালো মতন অ্যানালাইসিস করব। কিন্তু এই জাতকের 1 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত ছক অ্যানালাইসিস যেটা আমি করে থাকি সেরকম ভাবে করব না, একটু অন্য রকম ভাবে করাটা প্রয়োজন। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত পুনরায়। জন্ম ছক কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি, আমার মনে হয় না নতুন করে বলার প্রয়োজন আছে। শুধু জন্ম ছকটি বলার আগে একটি কথাই বলবো, এই যে রাশিগত আলোচনা সার্বিক মতে সেটা নয়, বা এই যে আমার স্টুডেন্ট, বয়স্ক কম বয়সী ছাত্রছাত্রী তাদের অনুষ্ঠান সেটাও নয়। আমি এমনিতে কিন্তু এই মাসে বেশ কয়েকটি অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্ট ভিত্তিক অনুষ্ঠান করেছি এবং সেইগুলো কিন্তু এই ইউটিউবেই দেয়া রয়েছে। সেগুলো দেখবেন, ভালো করে দেখবেন, বুঝবেন। যদি মনে হয় তারপর যে স্যারের কাছে আসা যেতে পারে তবেই আসবেন, আর তা না হলে স্যার মীন রাশি সম্পর্কে এই বললেন, আর মেষ রাশি সম্পর্কে এই বললেন, আর ধনু রাশি সম্পর্কে এই বললেন, যাই একটু চেকিং করিয়ে আসি, কখনো নয়। আমার যে সাবজেক্ট ভিত্তিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলি ভালো মতন ফলো করবেন। এইবার কিন্তু বেশ 3-4টে অনুষ্ঠান আমি টেলিভিশন চ্যানেলে করেছি,
সেই অনুষ্ঠানগুলো ভালো মতন অনুধাবন করলেই আপনি রূঢ় বাস্তবতার একটা ছোঁয়া স্পর্শ পাবেন। তারপর যদি মনে হয় এনার কাছে স্যারেন্ডার করা উচিত, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা নয়, বাস্তববাদী মন নিয়ে, তবেই কিন্তু আমার কাছে স্যারেন্ডার করবেন, আমার কাছে আসবেন, কেবল জানতে আসবেন না। আমি আমার নেগেটিভিটিটা জানলাম, তারপর বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটা অফ করব, এবং আমি আমার বিফলতাকে সফলতায় রূপান্তর ঘটাবো, রূপান্তরিত করব। এবং তার জন্য আমার প্রত্যেকটি কথা মেনে চলতে হবে। স্বীকার্য যদি হয়, যদি আমি মেনে নিতে পারি, তবেই কিন্তু আমি স্যার সুমন্তজি চৌধুরীর কাছে আসব, তা না হলে আসার দরকার নেই। এই জাতকের কর্কট লগ্ন আমি যেটা লক্ষ্য করতে পারছি, এবং মীন রাশি, 1 নম্বর ঘরে অর্থাৎ কর্কটের ঘরে কোনো গ্রহ নেই। 2 নম্বর ঘরে, রবির ঘরে, সিংহের ঘরে, সূর্যের ঘরে মঙ্গল বসে রয়েছে। 3 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 4 নম্বর ঘরে, তুলার ঘরে, শুক্রের ঘরে রাহু বসে রয়েছে। 5 নম্বর ঘরে আমাদের বৃশ্চিকের ঘরে, মঙ্গলের ঘরে বৃহস্পতি, শুক্র এবং প্লুটো বসে রয়েছে। 6 নম্বর ঘরে, ধনুর ঘরে, বৃহস্পতির ঘরে সূর্য এবং নেপচুন বসে রয়েছে। 7 নম্বর ঘরে, মকরের ঘরে, শনির ঘরে বুধ এবং ইউরেনাস বসে রয়েছে। 8 নম্বর ঘরে, কুম্ভ রাশির ঘরে, শনির ঘরে শনি বসে রয়েছে। ভেরি নাইস। 9 নম্বর ঘরে, মীন রাশির ঘরে, বৃহস্পতির ঘরে চন্দ্র বসে রয়েছে। 10 নম্বর ঘরে, মেষ রাশির ঘরে, মঙ্গলের ঘরে কেতু বসে রয়েছে। 11 নম্বর এবং 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। যদি আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি, 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 2 নম্বর ঘরে কিন্তু শনি বসে রয়েছে, শনি এবং কেতু বসে রয়েছে। আচ্ছা, 3 নম্বর ঘরে ইউরেনাস বসে রয়েছে। 4 নম্বর ঘরে রবি, মঙ্গল এবং নেপচুন বসে রয়েছে। 5 নম্বর ঘরে প্লুটো বসে রয়েছে। 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 7 নম্বর ঘরে বুধ বসে রয়েছে। 8 নম্বর ঘরে রাহু বসে রয়েছে। 9 নম্বর ঘরে চন্দ্র বসে রয়েছে। 10 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। 11 নম্বর ঘরে শুক্র বসে রয়েছে। 12 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। এখন যদি খুব ভালো মতন আমি লক্ষ্য করি, এই দুটি ছককে ট্যালি করেই যদি আমি প্রেডিকশন করি, তাহলে শুক্রের যে অবস্থান 5 নম্বর ঘরে বৃহস্পতির সাথে, এবং সেই শুক্রকে আমি যেটা দেখতে পাচ্ছি 11th হাউস এবং 4th হাউসের অধিপতি গ্রহ, এবং 6 নম্বর এবং 9 নম্বর ঘরের অধিপতি গ্রহের সাথে বসে আছে চন্দ্র, এবং সূর্যের অবস্থান বৃহস্পতির ঘরে রয়েছে। চন্দ্র মীনের ঘরে, সূর্য কিন্তু ধনু রাশির ঘরে। তাহলে চন্দ্র 3 নম্বর ঘরকে হিট করছে, বুধের ঘরকে হিট করছে। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7, আর 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 3 9 কানেকশন। সূর্য কিন্তু বুধকে হিট করছে। ভেরি নাইস। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে এই জাতকটির কিন্তু বিবাহ ঠিক হয়ে রয়েছে, এবং তার গার্জেন, তার পিতামাতা, বাড়ির মানুষজন, অভিভাবকেরা যে পাত্রীকে ঠিক করেছে, সেই পাত্রীকেই এই জাতকটি বিবাহ করতে চায়। ভেরি নাইস। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে বিবাহের কিন্তু এখন বেশ অনেক দিনই বাকি। আমি তো বিফোর পূজা ভ্যাকেশন বিবাহের জায়গাটা লক্ষ্য করতে পারছি না, যদি না জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে না। সুতরাং আফটার পূজা ভ্যাকেশন কিন্তু বিবাহের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, শীত আসছে বা শীতকালে। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে যখনই কিন্তু শনির অবস্থান যদি লক্ষ্য করা যায়, 1 2 3 4 5 6 7, শনি মঙ্গলের অবস্থান 10 নাম্বার, 5 নাম্বার এবং 7 নাম্বার ঘরকে হিট করছে, তার মানে রেজিস্ট্রি কিন্তু অনেক আগে হয়ে গেছে। আমার মনে হয় না এই সিদ্ধান্তটা সঠিক হলো বলে।
আমি যখন বিবাহ করছি তার 15 দিন আগে রেজিস্ট্রি করতে পারি, বিবাহের দিন রেজিস্ট্রি করতে পারি। আমি 4-5 মাস 6 মাস আগে কেন রেজিস্ট্রি করে বসে থাকবো আমি বুঝে উঠতে পারলাম না। রেজিস্ট্রিটা কিন্তু এই জুলাই মাসে হয়েছে তা নয়, আগে হয়েছে, আমি লক্ষ্য করতে পারছি। বেশ, রেজিস্ট্রি হয়ে গেছে, ভেরি নাইস। ভুল হলেও ঠিক আছে, রেজিস্ট্রি হয়ে গেছে, তার মানে আইনত ওয়াইফ সেই জাতিকাটি কিন্তু হয়ে গেছে, ভেরি নাইস। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুক্র এবং বৃহস্পতির অবস্থান এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর 5 নাম্বার ঘর এবং 11th হাউস 4th হাউসের অধিপতি গ্রহ 5 নাম্বার ঘরে 6 নাম্বার এবং 9 নাম্বার ঘরকে হিট করছে। সূর্য এবং চন্দ্রের অবস্থান 9 নাম্বার ঘরে, বৃহস্পতি এবং চন্দ্র গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে তুমি তো বহুদিন যাবত প্রেমজ সম্পর্কে লিপ্ত আছো, সেটা আমি লক্ষ্য করতে পারছি। যদি আজকের দিনটাও লক্ষ্য করা যায়, তাহলে চন্দ্র এবং বুধের রিফ্লেকশন 12 নাম্বার ঘর 3 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে এখনো তো তুমি তার সাথেই প্রেম করে যাচ্ছ, সেটাও তো আমি লক্ষ্য করতে পারছি। বাবা, আমার কাছে স্যারেন্ডার তো করলে, কিন্তু এটা কি ঠিক করলে? এটা ঠিক হচ্ছে না। একজনের সাথে রেজিস্ট্রি হবে, তুমি মত দিয়েছো, রেজিস্ট্রি করেছো, রেজিস্ট্রি হবে না, বিবাহ হবে, রেজিস্ট্রি হয়ে গেছে, তার মানে আইনত কিন্তু তুমি বিবাহিত। তাহলে যার সাথে তুমি 2 বছর 3 বছর 4 বছর অনেক বছর যাবত তুমি প্রেমজ সম্পর্কে লিপ্ত, তাহলে তাকে কেন তুমি স্টিল নাও এখনো জানালে না যে আমার কিন্তু বিবাহ ঠিক হয়ে গেছে? আমি আজকের দিনে দায়িত্ব নিয়ে বললাম, যদি তুমি বলো না না আমি তো জানিয়েছি, তাহলে বললাম তো আমি সেই দিনকে শুধু অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো তা নয়, একদম বললাম তো আমি সবকিছু ছেড়ে ছুঁড়ে বনে জঙ্গলে পাহাড়ে চলে যাব। আমি বুঝবো আমার ক্যালকুলেশন করার আর কোনো ক্ষমতা নেই। এটা একটা ঠকানো প্রবৃত্তি হয়ে যাচ্ছে না? আমার কিন্তু তাই মনে হচ্ছে। যদিও সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজ সংস্কারক তিনি নন, কিন্তু তুমি আমার কাছে স্যারেন্ডার করেছো, তুমি আমার সন্তান তুল্য বা তার চাইতেও ছোট। তাহলে সেই স্নেহের দিক দিয়ে আমি তোমাকে বলতে পারি মারাত্মক ভুল করছো। কেননা স্টিল নাও আজকের দিনেও তুমি তার সাথে প্রেমজ সম্পর্কে লিপ্ত, এটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি খুব ভালো মতন শনির অবস্থান লক্ষ্য করি এবং আমি যদি খুব ভালো মতন বুধের অবস্থান লক্ষ্য করি, কেননা শনি এবং বুধের একত্রীকরণ রয়েছে, কিন্তু কেননা শনির ঘরেই বুধ, আবার শনি কিন্তু 8 নাম্বার ঘরকে অত্যন্ত পাওয়ারফুল মানা হয়, এবং রবির কানেকশন, এবং সেই রবিকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেই রবি 696531 কানেকশনের মধ্যে দিয়ে সার্ভিসের জায়গায় 6th হাউসকেই হিট করছে। তাহলে তুমি রাজ্যের বাইরে কাজ করছো, এবং আমি আজকের দিনে চোখ বন্ধ করে লিখে দিতে পারি, তুমি কোনো আইনত কাগজ নিয়ে এসো, সেখানেও লিখে দিতে পারি, তুমি মানে খুব বেশি হলে 1 বছর বা 1.5 বছর, তা হবে না আমি জানি, তবুও আমি ধরলাম তার মধ্যেই কিন্তু বিদেশে কাজ নিয়ে চলে যাবে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমি বোঝাতে পারছি, একজনের সাথে প্রেম করছিলাম, একজনের সাথে বিয়ে হয়ে গেছে, হঠাৎ করে একজনকে কোনো কিছু বলবো না, মানে আমার প্রেমিকাকে কোনো কিছু বলবো না, তারপর দেখা যাবে আমি বিদেশে চলে গেলাম। এমনিতেও তুমি রাজ্যের বাইরে রয়েছো, তোমার থেকে তোমার প্রেমিকা অনেক দূরে রয়েছে। মানুষ ঠকানোর এই প্রবৃত্তি, এটা ঠিক নয়। আসলে আমি কিন্তু বুঝতে পারছি, তুমি যখন আমাকে পিতা বলে মনে করো, পালন কর্তা বলে মনে করো, আমি বুঝতে পারছি তোমার বিবাহ ঠিক হয়ে গেছে, কিন্তু মেয়েটাকে তুমি ভুলতে পারছো না, কাজ ছাড়া করতে পারছো না, তাই স্টিল নাও এখনো তাকে ভালোবেসে যাচ্ছ। তাহলে তাকে তো অন্তত বলতে পারতে, তাকে তো বলা উচিত ছিল। না বলে যখন এই প্রেমজ সম্পর্কটা ইলিউশন আবেগ দ্বারা তোমার চলছে, তাহলে সেটা লোক ঠকানো হয়ে যাচ্ছে না? পরবর্তীকালে কিন্তু মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারো। তুমি আমাকে যদি বিশ্বাস করো, তাহলে আজকেই কিন্তু তুমি তাকে অবশ্যই, যখন এই প্রেডিকশনটা তুমি দেখবে শুনবে,
তখনই কিন্তু তাকে ফোন করে জানিও যে আমি কিন্তু আইনত বিবাহিত হয়ে গেছি। কেমন? কাউকে ঠকিও না বাবা, কাউকে ঠকিও না। কেননা তুমি কিন্তু দেশের বাইরে কাজ নিয়ে চলে যাবেই একদম, মানে 1-1.5 বছরের মধ্যেই। আমি একদম এক্সট্রিম পয়েন্টটা টানছি, 1-1.5 বছর। তুমি আফটার পূজা ভ্যাকেশন বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও কিন্তু চলে যেতে পারো, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখন যার সাথে তোমার বিবাহ ঠিক হয়েছে শুক্র, এবং শুক্র আর 7 নাম্বার ঘরকে দেখতে হবে। তাহলে শুক্র, বুধ এবং শনির অবস্থান। কেন? তার কারণ 7 নাম্বার ঘর দ্বারা পার্টনারশিপ জায়গা, সেটা শনির ঘর, সেখানে বুধ বসে রয়েছে। এবং শুক্র দ্বারা যদি ক্যালকুলেশন করা হয়, যে চন্দ্রকে হিট করছে সেই চন্দ্র কিন্তু 9 নাম্বার ঘরে রয়েছে। আজকের দিনে আমি লিখে দিতে পারি, প্রথমত যার সাথে তোমার বিবাহ ঠিক হয়েছে বা রেজিস্ট্রি হয়ে গেছে সে কিন্তু কর্মরতা, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর সে ইঞ্জিনিয়ার একজন। এবার কোথায় কাজ করে না কাজ করে এইগুলো আমি ডিটেলে যাচ্ছি না, তার ছক দেখার প্রয়োজন। কিন্তু বুধ, শনি এবং শুক্রের অবস্থান এবং চন্দ্র বৃহস্পতির অবস্থান, কেন না চন্দ্রকে বুধ ডাইরেক্ট হিট করছে শনির ঘর, এবং সেই চন্দ্র কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে। সেই বৃহস্পতি কিন্তু আবার শুক্রের সাথে মঙ্গলের ঘরে বসে রয়েছে, এবং শনি মঙ্গলের কানেকশনও কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে মেয়েটি কিন্তু তোমার প্রেমিকা নয়, যার সাথে রেজিস্ট্রি হয়ে গেছে সে কিন্তু ইঞ্জিনিয়ার। কেমন? কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি শুক্র দ্বারাই ক্যালকুলেশন করি, তাহলে শুক্র বৃহস্পতির অবস্থান যে 11th হাউসকে সমসপ্তমে হিট করছে, 4 নাম্বার ঘরটাও কিন্তু শুক্রের ঘর, সেখানে রাহু বসে রয়েছে। মেয়েটিও কিন্তু 1 বছর, 1.5 বছর, 2 বছর, এটা তার ছক ক্যালকুলেশন করলে বোঝা যাবে সে বিদেশে কাজ নিয়ে চলে যাবেই। এবার যদি সে বলে না আমি বিদেশে কাজ করব না, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু বিদেশে কাজের সুযোগ তার এলো বলে তুমি চিন্তা করো, সো কল্ড একদম পাতি ভাষায়, রকি ভাষায় যদি বলতে হয়, কিরকম লাফড়াবাজির মধ্যে তুমি জড়িয়ে গেছো। সেই মেয়েটিও কিন্তু দেখা যাচ্ছে বিদেশে কাজের সুযোগ পাবে। এবার যাওয়া না যাওয়া তার উপর নির্ভর করছে, কিন্তু চোখ বন্ধ করে আমি বলছি সে যাবেই, সে কিন্তু যাবেই। হ্যাঁ, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য, এখনো কিন্তু মেয়েটি কাজ করে, মেয়েটি ঘরে বসে নেই, কিন্তু এখনো মেয়েটি কিন্তু কাজ করে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি রবির অবস্থান লক্ষ্য করা যায়, 6 নাম্বার ঘরে সূর্য এবং 1 2 3 4 5 6 7 12 নাম্বার ঘরকে হিট করছে। চন্দ্রকে যদি লক্ষ্য করা যায়, তাহলে চন্দ্র যেই ঘরে বসে আছে, তাহলে মঙ্গল এবং শুক্রের একত্রীকরণের মধ্যে কিন্তু বৃহস্পতি চলে গেছে। কেন? বৃশ্চিকের ঘর। তাহলে বাবা মা দুজনেরই কিন্তু শরীর একদম ভালো নেই। তুমি একমাত্র সন্তান, তাহলে তুমি একমাত্র সন্তান, বাবা মা অসুস্থ, যতটা না বয়স হচ্ছে তার চাইতেও বেশি বার্ধক্য তাদের জীবনে এসছে। তাহলে স্ত্রীও, আমি যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা দেখি, তাহলে স্ত্রীও বিদেশে চলে যাচ্ছে, বড় বিদেশে চলে যাচ্ছে, ছেলে বৌমা দুজনেই বিদেশে চলে যাচ্ছে। তাহলে তাদের কোনো প্রবলেম হলে দেখবেটা কি? এই দুনিয়াতে কেউ তো আপন নয়। বাবা মা অসুস্থ লক্ষ্য করতে পারছি, আরো অসুস্থতার জায়গা লক্ষ্য করতে পারছি। তাহলে তোমরা দুজনেই যদি বিদেশে চলে যাও, তাহলে বাবা মাকে দেখবে কে? আমি বুঝে উঠতে পারছি না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে বৃহস্পতি কিন্তু 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, এবং বুধকে হিট করছে। বুধ কিন্তু শনির ঘরে বসে আছে, সেই শনি কিন্তু 8 নাম্বার ঘরে বসে আবার মঙ্গলকে হিট করছে। তাহলে যার সাথে তোমার প্রেমজ সম্পর্ক রয়েছে স্টিল নাও আজকের দিনেও, সে কিন্তু তোমাদের অঞ্চলেই বাস করে, দূরবর্তী কোনো স্থানে বাস করে না। তোমাদের যে বাড়ি হয়তো পাড়াতে বাস করে না, কিন্তু সেই অঞ্চলেই বাস করে। তাহলে আমি এখনো বুঝে উঠতে পারলাম না, তোমার যে বিবাহ সব ঠিকঠাক হয়ে গেল, রেজিস্ট্রি হয়ে গেল, তুমি সহমত হলে, অঞ্চলে থেকেও সে বুঝতে পারলো না, জানতে পারলো না। এবার তুমি যদি কোনো আত্মীয়র বাড়িতে এই শুভকর্ম, মাঙ্গলিক ক্রিয়াকর্ম যদি তুমি সম্পন্ন করো, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। তা না হলে আমি যদি আমার বাড়িতে এইগুলো করছি, আমার প্রেমিকা সে বিন্দুমাত্র জানতেই পারলো না, এইটা কিন্তু আমার মানে আশ্চর্য, মানে অতি আশ্চর্যের জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি।
কেমন? একটা কথা আমি সেই মেয়েটিকে নিয়ে প্রেডিকশন করছি না, বা তোমার যিনি মানে আইনত ওয়াইফ হয়ে গেছেন তাকে নিয়েও প্রেডিকশন করছি না, কিন্তু যদি প্রেমজ সম্পর্কের জায়গাটা লক্ষ্য করা যায়, তার কারণ 5 নম্বর ঘর এবং 7 নম্বর ঘরের রিফ্লেকশন যদি দেখা যায়, তাহলে শুক্র বৃহস্পতি 11th 6 9 এবং 4 কে হিট করছে। তাহলে সবচেয়ে বেশি প্রবলেম যেটা, যেই কারণের জন্যই যাকে তুমি প্রেম করছো তাকে বিয়ে করতে পারলে না বা বাবা মা সম্মতি দিল না, সেই মেয়েটি কিন্তু ডিভোর্সি। কিন্তু চ্যালেঞ্জ করে বলে দেওয়া যায়, সেই বিবাহিত জীবন 1 মাসও কিন্তু কাটায়নি। সেটা তার ব্যাপার, কি কারণের জন্য, কিসের জন্য, সেটা তার ছক দ্বারা দেখা হবে। সেই মেয়েটি কিন্তু মানে আমার তো মনে হয় 10-12 দিনও কাটায়নি। মেয়েটি কিন্তু বিবাহিত জীবন স্বল্প পরিসরের জন্য, ভুল বিবাহ। আমার টালিগঞ্জেরই একটা ছেলে ছিল যেমন, একদম স্বল্প পরিসরের জন্য, কোনোদিন তাদের মধ্যে শারীরিক সঙ্গম হয়নি। আমি ছেলেটির নাম বলতে চাই না, পরিষ্কার ছেলেটির নাম আমার মনে আছে, ছেলেটি আমাকে খুব ভালোবাসে। তাহলে মেয়েটি যেহেতু ডিভোর্সি হয়ে গেছিল এবং তারপর কিন্তু তোমাদের প্রেম হয়েছে, সুতরাং মেয়েটি যেহেতু ডিভোর্সি, কোনো কিচ্ছু হয়নি, শুধু বিয়ে হওয়ার পর 10-12 দিন 15 দিন পরেই কিন্তু সে আবার বাপের বাড়িতে চলে এসেছে, ব্যাস। তাই জন্য কিন্তু তার সাথে প্রেম করা যায়, তাকে বিবাহ করা যায় না, তাই না? আবার বলছি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজ সংস্কারক তিনি নন। যাই হোক, এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এবার তোমাদের সম্পত্তির জায়গাটা লক্ষ্য করা যাক। 2 নম্বর ঘরে মঙ্গল এবং রবির অবস্থান, সেই মঙ্গল সেই সূর্য বা রবি বৃহস্পতির ঘরে, এবং সেই বৃহস্পতি কিন্তু 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সেখানে চন্দ্র বসে রয়েছে, এবং সেই চন্দ্র কিন্তু 3 নম্বর ঘরকে হিট করছে 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে তোমাদের ফ্ল্যাট বা বাড়ি এই ধরনের বাস্তু রয়েছে, বাস্তু ভাড়া দেওয়াও কিন্তু রয়েছে, সেটাও লক্ষ্য করতে পারছি। 7 নম্বর ঘরে বুধ শনির অবস্থান, দোকান ঘরও হতে পারে, অফিস ঘরও হতে পারে, ভাড়া দেওয়া রয়েছে। তাহলে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তুমি যদি বিদেশে চলে যাও, তোমার ওয়াইফ যদি বিদেশে চলে যায়, তোমার বাবা মা অসুস্থ, তাহলে ভাড়াটেরা কাকে ভাড়া দেবে, বা সব ভাড়াটা বন্ধ হয়ে যাবে, ওইগুলো বসে থাকবে, কেননা বাস্তু সম্পত্তি বেশ ভালো মতন আছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তাহলে সঠিক মতন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। আমার 2টো ফ্ল্যাট রয়েছে, আমি 2টো ফ্ল্যাটে ভাড়া দিয়েছি, এবার আমি বিদেশে গিয়ে পড়ে রইলাম। আজকালকার দিনের মানুষজনদেরকে জানো না, আইনের ব্যাপার আমি জানি না, আইন নিয়ে কোনো কিছু বলবো না, কিন্তু দেখা গেল সেটা তাদেরই হয়ে গেল, আর ভাড়া দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না, কেউ নেই কাকে ভাড়া দেব। কেননা বাবা মা কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন যদি আমি খুব ভালো মতন 4 নাম্বার এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহকে লক্ষ্য করি, তাহলে এই যে রাহু 4 নাম্বার ঘরে, 10 নাম্বার ঘরের কেতুকে কিন্তু হিট করছে। 10 নাম্বার ঘর মানে কি, বারবার ধরে বলেছি, 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র, 1-5-10 কানেকশন বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র, সফলতার ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য যেটা লক্ষ্য করা যাচ্ছে, এবং 4 শুক্রের ঘরে রাহুর অবস্থান, এবং শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ মঙ্গলের ঘরে, তাহলে শুক্র মঙ্গলের ঘরে, তাহলে শুক্র এবং মঙ্গলের আন্ডারে যখন বৃহস্পতি চলে আসছে, স্বল্প পরিসরের জন্য বিবাহিত জীবন, তাহলে এক্ষেত্রে 2টো জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রথমটা হচ্ছে ডিভোর্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং একাধিক বিবাহের যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আমি একটা কথা তোমাকে অবশ্যই বলবো, তুমি আমার কাছে সারেন্ডার করেছো, তবুও বলছি, আমি যদি একটা ভুল প্রেডিকশন করি, তাহলে তুমি আমাকে অবশ্যই জানিও, এবং তোমার আশেপাশে তোমার পরিচিত যারা রয়েছে সকলকে বলো যে সুমন্ত জি চৌধুরী স্যার হওয়ার যোগ্য নয়। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এছাড়াও আমি যেটা লক্ষ্য করতে পারছি, 6 নাম্বার ঘরে
বৃহস্পতির ঘরে যে সূর্যের অবস্থান, সেই সূর্যের ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে 1 2 3 4 5 6 7। তাহলে 8 নাম্বার 2 নাম্বার ঘরের মধ্যে কিন্তু গ্রহণদোষ সৃষ্টি হলো, এবং সূর্য যে বৃহস্পতির ঘরে বসে রয়েছে সেই বৃহস্পতি কিন্তু শুক্রের সাথে মঙ্গলের ঘরে বসে রয়েছে, তীব্রভাবে কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি হলো। দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি দ্য ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়, ফল ডাউন করে যাওয়া। খুব ভালো কাজ করছো, দারুণ কাজ করছো, হঠাৎ করে কিন্তু সার্ভিস চলে যাওয়া, বা মনে করলাম এই সার্ভিসটা ছেড়ে আরেকটা সার্ভিস করব, সার্ভিসটা ছাড়লাম আর সার্ভিস পাচ্ছি না, এরকম একটা বা দুটো ঘটনা তোমার জীবনে ঘটেছেই। আর যদি ঘটে থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু আবার ঘটবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছো? ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আমি কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও, অর্থ আছে, অর্থ অনেক রয়েছে, হ্যাঁ, তারপরে মোটামুটি তুমি সফল, সেটাও লক্ষ্য করতে পারছি। তোমার ব্যক্তিগত জীবন মানে পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, যে কোনো লাইফ, কোনো ক্ষেত্রেই তুমি দেখবে তুমি স্যাটিসফাই হতে পারবে না, কেননা 10 নাম্বার ঘরে কিন্তু কেতু নিচস্থ হয়ে গেছে। এবং তুমি দেখবে ইমোশনের কাছে, ইলিউশন, আবেগ, ইমোশনের কাছে তুমি কৃতদাস হয়ে যাচ্ছ, নিজের রিপুকে তুমি কন্ট্রোল করতে পারছো না। তাই জন্য বিয়ের সমস্ত কিছু পাকা, এমনকি আইনত মানে মানে নথিতেও তুমি সিগনেচার করেছো, তারপরেও কিন্তু পুরনো প্রেমিকাকে ভুলে যেতে পারছো না। আবার সে যেহেতু ডিভোর্সি, তাই জন্য ডিভোর্সি মেয়েকে বিয়ে করবো, তাই বিয়েও তুমি করছো না। তুমি কতটা ইলিউশন, আবেগ, ইমোশনে জর্জরিত, এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া তো তোমার আত্মীয় স্বজনের চাপ রয়েছে, কি এত ভালো ছেলে, তুই ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি? যদি ডিভোর্সি মেয়েকে বিয়েই না করা যায়, তাহলে তার সাথে কি প্রেম করা যায়? এই প্রশ্নটা কিন্তু আমার থেকে গেল। কেমন? 11th হাউস অধিপতি গ্রহ বৃহস্পতির সাথে বসে, তাহলে কিন্তু শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ কি করে? হ্যাপাজার্ডলি মুভ করায়, স্ক্যাটার্ডলি মুভ করায়, হ্যাঁ, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে দেয়। কিন্তু 4 নাম্বার ঘরে রাহু উচ্চস্থ অবস্থায় শুক্রের ঘরে বসে থাকার জন্য বিদেশ যাত্রার যোগও কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং 9 নাম্বার ঘর উচ্চস্থ হয়ে যাওয়ার জন্য কিন্তু সম্মান বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করলে দেখা গেল একদম 3 মাস কর্মহীন হয়ে বসে থাকতে হলো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। প্রথমেই আমি বললাম আমার অনুষ্ঠান দেখার জন্য, তোমার ক্ষেত্রে কিন্তু ভৌমদোষ সৃষ্টি হচ্ছে 1 2 4 7 8 12, বারবার ধরে বলেছি। তাহলে 2 নাম্বার ঘরে মঙ্গলের অবস্থানও কিন্তু কি হচ্ছে? ওই যে ভালো কাজ করছো কিন্তু হঠাৎ করে কাজ চলে যাওয়া, নিজের দোষেই, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পারছো? আমি যেই কথাগুলো বলি অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনায়, সেগুলো কিন্তু আমি ইমপ্লিমেন্ট করেও দেখাই। তোমার ক্ষেত্রে সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মান সম্মান বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আর্থিক জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। দুজনেই বিদেশে চলে গেলে, বা কিছু না হলেও রাজ্যের বাইরে দুজনেই যদি থাকো, তাহলে তোমাদের এই ফ্ল্যাট রয়েছে বা বাড়ি রয়েছে, দোকান বা অফিস ঘর রয়েছে, বাবা মা অসুস্থ হয়ে এমনিতেও খুব একটা সুস্থ নন, আরো অসুস্থ হয়ে যাবার জায়গা, তাহলে সেইগুলো দেখভাল কে করবে আমি বুঝে উঠতে পারছি না। এই হচ্ছে মূল ব্যাপারটা, বোঝাতে পারলাম? এর বাইরে আর কোনো কিছু বলে অহেতুক সময় নষ্ট করে লাভ নেই। আমি তোমাকে পরিশেষে আবার বলছি, একটা ওয়ার্ড যদি আমি ভুল বলে থাকি, তাহলে তুমি আর কোনোদিন আমাকে স্যার বলে মেনো না। সবাইকে বলো যে ইনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির কিচ্ছু বোঝেন না। এইটুকু কনফিডেন্স আমার রয়েছে, আমি যা যা প্রেডিকশন করলাম একটা ওয়ার্ড এদিক ওদিক হবে না। প্রবলেম যেটা হচ্ছে, তুমি অনেক ভুল কর্মের মধ্যে নিযুক্ত হয়ে যাচ্ছ। যদি তুমি মনে করো, তুমি আমাকে বলেছো আমি রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব, তুমি এখন বাইরে রয়েছো, তুমি এসে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব,
তার আগে কিন্তু আমার কাছে স্যারেন্ডার করতে হবে। কেননা যখনই তুমি আমার কাছে আসবে, আমি কিন্তু তোমাকে একদম আমার প্রেসক্রিপশনের মধ্যে লিখিয়ে নেব যে আমি আর ওই মেয়েটির সাথে কোনো প্রেমজ সম্পর্ক করব না। আমি পরিষ্কার তাকে ডেকে সামনাসামনি বলে নেব। মেয়েটি কাঁদবে, দুঃখ পাবে, 3 দিন খাবে না। সেক্ষেত্রে বন্ধু হয়ে পাশে থেকে তার যে মানে স্টেবল অবস্থাটা যে নড়ে যাওয়া, নড়বেই। সে তো ভাবতেই পারেনি যে তুমি এই ধরনের তার সাথে একটা মিথ্যে অভিনয় করে যাবে। হয়তো অভিনয় করছো না, কিন্তু এই যে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পাশে থাকতে হবে, নয়তো সে কষ্ট পাবে। এইটা কিন্তু বলতেই হবে, কারণ এইটাকে এক্সটেন্ড কখনো কিন্তু করা যাবে না। তাছাড়াও আমি অবশ্যই কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের সাথে সাথে তোমাকে অনেক কয়েকটা বুদ্ধি দেব, অন্তত 5-10টা তো বুদ্ধি দেবই। সেই প্রত্যেকটা আমার যে বুদ্ধিমানের সিদ্ধান্তের কথা বলবো, সেই সিদ্ধান্ত তোমাকে কিন্তু গ্রহণ করতে হবে। যদি তুমি মনে করো স্যারের কাছে আমি এতটাই স্যারেন্ডার করব, স্যার যা বলবেন তাই করব, তবেই তুমি এসো। এবং আজকের দিনে গ্যারেন্টি দিলাম, তোমার যে একদম হচপচ হয়ে থাকা জীবন, সেখান থেকে কিন্তু আমি তোমাকে উদ্ধার করব, কথা দিয়ে গেলাম। আজকের মতন এইটুকুই। নমস্কার।